এক প্রকারের কদর্য কিংবা নিন্দনীয় কিংবা আর যে ভাষা ব্যবহার করে নিন্দা করা যায় সেই ভাষা ব্যবহার করলেও হয়তো কম পড়বে মধুকল্পিতা। তার কারণ হচ্ছে গতকাল যেভাবে হিন্দু নেতা ইসকনের ভক্ত চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো টেনে হিঁচড়ে এয়ারপোর্ট থেকে, ইউনূস সরকারের কদর্য রূপটা আরও একবার প্রকাশ্যে চলে এলো একেবারে। এবং এই কদর্য রূপ দেখার পর নিন্দার ঝড় উঠেছে পুরো বিশ্বে। আর উঠবে নাই বা কেন বলুন তো, একজন মানুষ তিনি বিমানবন্দরে গেলেন, তিনি ফোনে কথা বলছিলেন। সূত্র মারফত কিশলয় এখনো পর্যন্ত আমরা যা আপডেট পাচ্ছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, তার কাছ থেকে কিন্তু ফোন কেড়ে নেওয়া হয়েছে সেই অভিযোগ উঠে আসছে। একেবারেই প্রথমে যে ছবি দেখাচ্ছি মধুকল্পিতা, বিমানবন্দরের ঠিক বাইরে এই গাড়িটি 521161 গাড়ির নম্বর, ঢাকা মেট্রো CH লেখা রয়েছে গাড়ির মধ্যে। সেই গাড়ির মধ্যে জোর করে টেনে হিঁচড়ে তোলা হয় হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে এবং জোর করে টেনে নিয়ে এই গাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর তাকে ঢাকা মিন্টো রোড ডিবি অফিস অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। একেবারে কিশলয়, আমরা এক এক করে আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দেখাচ্ছি। একবার কিশলয় আমরা নজর রাখি এই চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কে, কি তার পরিচয় একবার সেই একদমই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা লিখছি ইসকন পুণ্ডরিক ধামের প্রাক্তন অধ্যক্ষ এবং এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের সনাতন ধর্মের প্রচার করছেন তিনি বহুদিন ধরে। বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের প্রধান নেতা, প্রধান মুখ তিনি। বারবার তিনি প্রতিবাদ করেছেন হিন্দুদের ওপর অত্যাচারের। একেবারে। এবং এই চিন্ময় কৃষ্ণ প্রভু তার এক এক করে পরিচয় যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। ইসকন পুণ্ডরিক ধামের প্রাক্তন অধ্যক্ষ তিনি, বাংলাদেশে সনাতন ধর্মের প্রচারক, বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের প্রধান নেতা, বাংলাদেশের হিন্দুদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ কিশলয়। একদমই মধুকল্পিতা, আমি তোমায় জানিয়ে রাখি যেহেতু আমি পার্সোনালি ওনাকে চিনি, 8 বছর বয়সে তিনি ইসকনে আসেন, যোগ দেন এবং 8 বছর বয়স থেকে তিনি ব্রহ্মচারী হিসেবে জীবনযাপন করছেন, সাত্ত্বিক জীবনযাপন করছেন। তাকে বলা হচ্ছে তিনি নাকি জঙ্গি, তিনি নাকি রাষ্ট্রদ্রোহী। তাহলে চিন্তা করো কোথায় কতটা নীচ নোংরা ভূমিকায় নেমেছে বাংলাদেশের জঙ্গি সরকার। একেবারে। এবং এরই মধ্যে আপনাদেরকে একটা বক্তব্য চিন্ময় কৃষ্ণ প্রভুর শোনাই। এই হিন্দু নেতা তিনি বলেছিলেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। কি আশঙ্কা প্রকাশ তিনি করেছিলেন? ইরাক এবং লেবাননের পথেই নাকি এবারে বাংলাদেশ যাচ্ছে। একবার শোনাই তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন একবার। এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য, আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। একাধিকবার রিপাবলিক বাংলাতেও চিন্ময় কৃষ্ণ প্রভু এসে নিজের বক্তব্য রাখেন। বারবার তিনি বলেন শান্তি স্থাপনের কথা এবং বলেন শান্তিপূর্ণভাবে আন্দোলনের কথা, কারণ হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনে বারবার বাধা এসেছে। চিন্ময় কৃষ্ণ প্রভু সেই নিয়েও বক্তব্য রেখেছিলেন। বারবার বিভিন্ন সমাবেশে কি বলেছিলেন তিনি শুনুন। আজকে আমরা রংপুরে এসেছি, আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছি। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। আমরা শোনালাম চিন্ময় কৃষ্ণ প্রভুর সেই বক্তব্য, যে বক্তব্য তিনি প্রকাশ্য সমাবেশে রেখেছিলেন এবং তিনি প্রত্যেকটা দিন আশঙ্কা করছিলেন বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠছিল, তাতে প্রত্যেকটা দিন তিনি আশঙ্কা করছিলেন। কি আশঙ্কা করেছিলেন সেই সমস্ত বক্তব্য আপনাদের শোনাচ্ছি আপনাদেরকে এক এক করে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে থেকেই রয়েছেন আমাদের সঙ্গে লেখক মানস ভট্টাচার্য রয়েছে কিশলয় আমাদের সঙ্গে। মানস ভট্টাচার্য রয়েছেন, লেখক। মানসবাবু, আমরা এর আগে বারবার আলোচনা করেছি বাংলাদেশ নিয়ে। আমার মনে আছে আমি একবার
আমার সঙ্গে ছিলেন সেই সময়, একবার কথা উঠেছিল যে ইসকন ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করা কতটা প্রয়োজন। তারপরে আমরা দেখেছি লক্ষ লক্ষ ইসকন ভক্ত থেকে শুরু করে সাধারণ প্রত্যেক সনাতনী হিন্দু রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এবং তাদের ভয়েস হয়ে উঠেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। এবার কি হতে চলেছে? সেই যে আওয়াজ, সেই আওয়াজ দমিয়ে দেওয়ার চেষ্টা আদৌ সফল হবে কি মনে হয়? না, এটা একটা কয়েকদিন ধরে পরিকল্পনা চলছিল। আমরা গত কয়েকদিন ধরে ভীষণ আশঙ্কা করেছিলাম, কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু বিভিন্ন গ্রুপে বা আমাদের যাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে সেইগুলো থেকে তিনি ক্রমশ বেরিয়ে যাচ্ছিলেন। তিনিও বুঝতে পেরেছিলেন রংপুর সমাবেশের পর যে এবার তার উপরে রাষ্ট্রযন্ত্র খুব কঠোর হবেই, যার ফলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে সেগুলোর থেকে তিনি বেরিয়ে গেছিলেন এবং তিনিও মনে মনে একটা আশঙ্কা করেছিলেন যে হয়তো যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে আর কি। কিশোরলাই, তুমি যেটা বললে যে 8 বছর বয়স থেকে তিনি এসেছিলেন, কি চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু বাংলাদেশের সেবার অন্যতম মুখ ছিল। ত্রাণে দুর্যোগে মানে শুধুমাত্র তিনি সনাতনী জাগরণ নয়, যে কোনো জায়গায় সেবার ক্ষেত্রে আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেখতে পেতাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যেটা, বা তুমি জানো যে পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল বাংলাদেশে কয়েকদিন আগে। শুধু জাহাজ আসেনি, পাকিস্তান থেকে রীতিমতো মৌলবাদের যারা ট্রেনার, অর্থাৎ আইএসআই এর যেগুলো জঙ্গি ট্রেনার, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এসছে। এবং বাংলাদেশ এবং ভারত সূত্রে আমাদের কাছে যেটা খবর ছিল যে নভেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির 2025-এর ফার্স্ট উইক বা 15 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা এথনিক ক্লিনজিং বা জেনোসাইড চালানো হবে, অর্থাৎ একতরফাভাবে হিন্দুদের উপরে আক্রমণ করা হবে। তার একটা সুপরিকল্পনা চলছিল আর কি। এর একটা বড় কারণ হচ্ছে যে নতুন সরকার এবং যে ছেলেগুলি এখন সরকারে এসেছে এরা তো মৌলবাদের হাতের পুতুল। বেসিক্যালি মৌলবাদীদের হাতে বাংলাদেশটা চলে গেছে এবং বিভিন্ন জায়গায় তাদের ট্রেনিং চলছে। বাংলাদেশটাকে আর একটা কাশ্মীর বানানোর পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে বড় বাধা হয়ে উঠছিল এই চিন্ময় কৃষ্ণ প্রভুদের মতো যারা আছে তারা। তার কারণ হচ্ছে এরা সবাইকে এক করে সেই এথনিক ক্লিনজিংটাকে আটকে দিতে পারছিল বারবার, অর্থাৎ গ্রামে গঞ্জে সুপরিকল্পিতভাবে হিন্দু নিধনের যে পরিকল্পনা চলছিল সেগুলোকে বারবার আটকে দিচ্ছেন এই চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো বা বাংলাদেশ ইসকনের যারা প্রধান আছেন তাদের মতো বেশ কিছু সন্ন্যাসীজন। এই মুহূর্তে ইউনূস সরকারের অবস্থা ভীষণ খারাপ, কারণ 7 দিন আগের বাংলাদেশের পত্রিকার তুমি যদি রেটগুলো দেখো, বিভিন্ন বাজার দর যদি দেখো, সেখানে নতুন আলু 350 টাকা কেজি, মানে যেটা কল্পনাই করা যায় না। একদমই সেইগুলোর থেকে, অর্থাৎ নতুন সরকারের বিরুদ্ধে ক্ষোভ, তার সঙ্গে পাকিস্তানকে সন্তুষ্ট করার যে তারও একটা ইতিহাস আছে আমাদের কাছে। বাংলাদেশের যদি ইতিহাস পড়ো তাহলে দেখবে যে 71-এ যখন স্বাধীন হয়, আমরা রাজাকার শব্দটার সঙ্গে পরিচিত। রাজাকার মানে যারা পাকিস্তানের পক্ষে ছিল। এই রাজাকারদের মধ্যে কারা ছিল? রাজাকারদের মধ্যে প্রধান ভূমিকায় ছিল সেই সময়ের মোল্লা এবং মৌলবীরা। তারা করতো কি, বিশেষত তখনকার ইতিহাসের যেটা উল্লেখ আছে, বড়তুলি বলে একটা গ্রাম থেকে প্রায় 50-60 জন মহিলাকে উদ্ধার করা হয়েছিল। সেই সময় মোল্লা মৌলবীদের, মানে 71 সালে যুদ্ধের সময় মোল্লা মৌলবীদের ভূমিকা ছিল, তারা হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানি সেনাদেরকে সাপ্লাই দিত এবং তাদের উপরে তারা অত্যাচার করত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাদের আক্ষেপ ছিল, এগুলো সবই ইতিহাসের রেকর্ড আছে, তারা আক্ষেপ করে বলেছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়াটা মুসলমানদের কাছে একটা পরাজয়, কারণ বাংলাদেশে হিন্দুরা জিতে গেছে। এই শব্দটা তারা ব্যবহার করেছিল, কারণ তারা চেয়েছিল বাংলাদেশ ইসলামিক শাসন হবে। সেইটা পরবর্তীকালে জাতিসংঘেও ভুট্টো বলেছিলেন যে ভবিষ্যতে আজ না হোক 1000 বছর পরেও বাংলাদেশে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, এবং সেই চেষ্টা একেবারে চলছিল এই দীর্ঘদিন ধরে। এতদিনে সেখানে মৌলবাদের খানিকটা সফল অপারেশন হয়েছে বাংলাদেশের একটা গোষ্ঠীকে কাজে লাগিয়ে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো বিশ্বাস করে যে ব্রাহ্মণবেড়িয়ার পুতুল নাচ বাংলাদেশের যে লোকসঙ্গীত সেটাতে, যার ফলে সেখানে শাহরিয়ার কবিরের মতো এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো, যেটা ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার পর মনে করছে, হয়তো তারা মনে করছে যে এটা মোক্ষম চাল হতে পারে, কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে না তো? একদম, কেননা যেভাবে আমরা ছবিগুলো দেখছি।
একদম সম্পূর্ণভাবে বিপরীত হবে, কারণ অলরেডি চিন্ময় কৃষ্ণ প্রভুর যা কাজ সেখানে সনাতনীদের একত্রিত করা, মানে সেখানে বিভিন্ন গোষ্ঠীগতভাবে গুরু পরম্পরাগতভাবে একটা সামান্য হলেও তফাৎ ছিল, অর্থাৎ ইস্কন, রামকৃষ্ণ মিশন, রাম ঠাকুর, ভারত সেবাশ্রম সংঘ যেটা বাংলাদেশে প্রণব মঠ নামে পরিচিত, এরা পরস্পরের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও এক ছিল না। চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা করেছিলেন, এই সবাইকে অর্থাৎ সনাতনী যারাই, শুধু হিন্দু নয় কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী, কাল থেকে কিন্তু আদিবাসীরাও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পথে নেমে গেছে আর কি, তিনি সেই কাজ করে দিয়েছেন। তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিপ স্টেটের যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেটা ব্যর্থ হয়েছে, মানে সেটা আর বাংলাদেশে খুব একটা কাজ করবে না। সেই আশঙ্কা থেকে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা গঠিত যে সরকার, বলা যাবে না এখানে, তৎকালীন সরকার যাদেরকে বসানো হয়েছে, তারা নিজেদের আতঙ্কে আছে যে এখন কি করব। একদল উপদেষ্টা, হ্যাঁ, এইবার শুধু সেখানকার যারা কবি, সাহিত্যিক, একজন ফিল্ম স্টারকেও সেখানে কিছুদিন আগে অপমান করা হয়েছে, এরাও কিন্তু সম্পূর্ণভাবে এখন এদের বিরুদ্ধে। এমনকি সেখানকার সবথেকে যে জনপ্রিয় পত্রিকা, সে তার অফিসেও আন্দোলন করা হচ্ছে, আর সেই অফিসের সামনেও আন্দোলন হচ্ছে। মানুষবাবু একটু সঙ্গে থাকুন, আপনি ডিটেইলসে যেভাবে বলছিলেন, একের পর এক তথ্য তুলে ধরছিলেন, এক প্রকার এক্সপোজ করছিলেন এই মুহূর্তের ইউনূস জঙ্গি সরকার এক্সপোজড হচ্ছে প্রতি মুহূর্তে। চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে রিপাবলিক বাংলায় বারবার আমাদের কথা হয়, তিনি রিপাবলিক বাংলায় বারবার এসে বক্তব্য রাখেন, বারবার শান্তির কথা বলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, মধুকল্পিতা, মানুষদা, তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন গ্রেফতার করা হতে পারে, আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। কি বলেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু এক্সক্লুসিভ ইন্টারভিউতে, একবার শুনুন। শেষ প্রশ্ন প্রভু, এই প্রথমবার আপনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন এই মামলা হওয়ার পরে। আমি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, আপনার শিলা প্রভুপাদের কৃপায় এবং কৃষ্ণের কৃপায় আপনার আশীর্বাদ আপনার উপর রয়েছে, কিন্তু পার্সোনালি আপনার কি ভয় লাগছে? অ্যারেস্ট হওয়ার ভয় রয়েছে? কোথাও মনে হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, মানে আপনি অ্যারেস্ট হতে পারেন? এরকম একটা প্রচেষ্টার কথা আমার জানা ছিল, যে অ্যারেস্ট করার একটা প্রবণতা, পরে দৃশ্যমান হয়নি। লোকাল প্রশাসনও অনেকটা বিব্রত। যা হোক, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমি আমার সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে বলবো, আমরা সরকারের বিরুদ্ধে নই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, আমাদের ন্যায্যতার আন্দোলন যেন না থামে। আমি থাকি অথবা না থাকি, যে কোনো পরিস্থিতিতে, যে জেলে যায় অথবা বাইরে থাকি, এই আন্দোলন যেন অব্যাহত রাখে এবং সকলে গণতন্ত্র মনার সবাই যেন আমাদের পাশে থাকে, এটাই হচ্ছে আমার আহ্বান। আমরা শোনালাম চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি ঠিক কি আশঙ্কা করেছিলেন। রিপাবলিক বাংলায় কিশলয় তুমিই ছিলে সেদিন এবং তোমাকে এক্সক্লুসিভলি তিনি জানিয়েছিলেন, তিনি আশঙ্কা করেছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি হারতে চান না, তিনি আন্দোলনকে দমতে দিতে চান না। সেই বার্তাটা বারবার করে তিনি শুনিয়েছেন, বারবার করে তার গলার আওয়াজে সেই বার্তা পাওয়া গিয়েছে। তবে এই মুহূর্তে কিশলয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতে হবে, কেননা বাংলাদেশে সেখানে গ্রেফতার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশ গোয়েন্দা দপ্তর থেকে আদালত যাওয়ার পথে একেবারে কড়া নিরাপত্তা কিশলয়। প্রচন্ড ভয়ঙ্কর নিরাপত্তা, সেই নোটিফিকেশন আমার হাতে এসছে, আমাদের হাতে এসেছে। সেই নোটিফিকেশনে এত নিরাপত্তা যেন কোনো মানে ভয়ঙ্কর ক্রিমিনাল, পৃথিবীর গোটা বিশ্বের 1 নম্বর ক্রিমিনাল এরকম একটা মনে হচ্ছে। আসামি গাড়ি অগ্রভাগে বিরাট একটা রায়েট ফরমেশন তৈরি হচ্ছে, তার সামনে কয়েক হাজার পুলিশ থাকছে, তারপর প্রিজনার ভ্যান থাকছে, তারপর প্রিজনার ভ্যানের পশ্চাৎ ভাগে বিরাট একটা রায়েট ফরমেশনে পুলিশ থাকছে, তারপর সোয়াট টিম থাকছে, তারপর এসকর্ট টিম থাকছে, তারপর থানা ভিত্তিক পুলিশ কর্মীদের এসকর্ট গাড়ি থাকছে 4টে, তারপর সিএমএম আদালতের ভবনের বাইরে নিরাপত্তার জন্য কয়েক হাজার পুলিশ থাকছে। আমি এখান থেকেই মানুষদার কাছে আরো একবার যাব। মানুষদা, এই ভয়ঙ্কর নিরাপত্তা দেখে আমরা একটাই কথা বলতে পারি, যেন ভয়ে হাঁটু কাঁপছে ইউনূস সরকারের, তাই নয় কি মধুকল্পিতা? মনে হচ্ছে যেন ভয়ে তারা রীতিমতো মানে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। নাহলে এরকম নিরাপত্তা ব্যবস্থা একজন সাধুকে নিয়ে যাওয়ার জন্য, একজন সন্ন্যাসীকে নিয়ে যাওয়ার জন্য, বলুন, চাপ বাড়ছে ইউনূস সরকারের। এটা সন্ন্যাসীকে নিয়ে যাওয়ার জন্য যতটা না, ততটা হচ্ছে বাংলাদেশে কালকে এক প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে আমার অনেক রাত্রে কথা হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কিন্তু এখন বাংলাদেশের এই তদারকি সরকারের সম্পূর্ণ বিরুদ্ধে। তার কারণ হচ্ছে যে যখন 5ই আগস্টের আন্দোলন হয় তখন
খাতা কলমে 42 জন পুলিশকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল, কিন্তু সেই সংখ্যাটা নাকি প্রায় 200-250-র বেশি পুলিশ হত্যা করা হয়েছিল। তো পুলিশের একটা লবি চেয়েছিল যে সেইগুলোরও যেন বিচার হয়, অর্থাৎ 5ই আগস্ট যে পুলিশদেরকে মারা হয়েছে, আমরা জানি একটা থানার মধ্যেই 21 জন পুলিশকে পিটিয়ে মারা হয়েছিল, সেই পুলিশ হত্যার কোনো বিচার হয়নি। এখন পুলিশের আশঙ্কা হচ্ছে যে মৌলবাদীরা যে কোনো সময় তাদের উপরেও আক্রমণ করতে পারে, মানে তারাও রীতিমতো ভয়ে আছে। এর ফলে বাংলাদেশের যে পুলিশ তারা যেটুকু কাজ না করলে নয় সেটুকু করছে। বাকি তাদের আশঙ্কা যে বাংলাদেশ কোনো ক্রমশ মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে, যেখানে পুলিশের আর খুব একটা ভূমিকা থাকবে না। আমার ধারণা সেই আশঙ্কা থেকে, মানে মৌলবাদীদের আক্রোশ থেকে বাঁচানোর জন্যই এই নিরাপত্তা দেওয়া হয়েছে। মানে পুলিশও কিন্তু ভয়ে আছে আর কি, যে তাদের উপরেও আবার মৌলবাদী আক্রমণ হতে পারে। অর্থাৎ পুলিশের উপরেও চাপ বাড়ছে ইউনূস সরকারের উপর। কিশলয়, ইউনূস সরকার হয়তো ভেবেছিলেন তারা যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার পর তারা মোক্ষম চালটা তারা চেলে দিয়েছেন, এবারে হয়তো বাংলাদেশে হিন্দুদের কণ্ঠরোধ করার যে চেষ্টা সেটা হয়তো তারা সফলভাবে করতে পারবেন। কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা তুমি কিছুক্ষণ আগে বর্ণনা করছিলে, যেভাবে মানে এটা 3 স্তরীয় না 4র্থ স্তরীয় না 5ম স্তরীয় বলা ভীষণই কঠিন, যেভাবে একটার পর একটা নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার বলয়টা বাড়তে শুরু করেছে, তাতে প্রশ্ন তো থাকছেই, চাপ বাড়ছে, ভয় লাগছে ইউনূস সরকারের। আর সব থেকে বড় কথা হলো কিশলয়, এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু ক্ষোভে ফুঁসছেন, এমনকি এ রাজ্যের বিরোধী দলও কিন্তু ক্ষোভে ফুঁসছে কিশলয়। একদমই। শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন যদি ওনাকে নিঃশর্ত জামিন না দেওয়া হয়, মুক্তি না দেওয়া হয়, তাহলে গোটা সীমান্ত এলাকা জুড়ে ভয়ঙ্করভাবে আন্দোলন শুরু হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করছি। যদি ওনাকে বেল না দেওয়া হয়, না করা হয়, তাহলে সমগ্র গোটা পৃথিবীর হিন্দু সমাজ যেভাবে আন্দোলনে রাস্তায় নামবেন, তার বাইরে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজও থাকবে না। এবং সে ব্যাপারে সংগঠনগুলি উদ্যোগ নেওয়ার আবেদন করেছি। সংগঠনগুলি যদি উদ্যোগ নিতে কোনোভাবে একটু সময় নেয়, সেক্ষেত্রে আমি নিজে আমার পক্ষ থেকে সবাইকে জুটিয়ে সংঘবদ্ধভাবে 10 দিন আগে যে আন্দোলন, মিছিল, প্রতিবাদ ইত্যাদি করেছি শান্তিপূর্ণভাবে, সে একই জিনিস কলকাতা এবং বাংলার বুকে করতে হবে। এবং প্রয়োজন হলে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাগুলোতে অবরোধ, অবস্থান, ধর্না, রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ, এটা শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার লড়াই নয়, বা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে জামিনে মুক্তি করার লড়াই নয়, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। বিরোধী দলনেতার শেষের যে লাইন কিশলয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই, এটা ঠিক অস্তিত্ব রক্ষার লড়াই। আর মধুকল্পিতা, গ্রেফতার কার হওয়ার কথা ছিল? যারা বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে বলেছিল এক একটা ইসকন ভক্তকে ধর আর জবাই কর, তাদের গ্রেফতার হওয়ার কথা ছিল না? গ্রেফতার তাদের হওয়ার কথা ছিল না যারা বলেছিল যে ইসকনকে নিষিদ্ধ না করলে বাংলাদেশের রাস্তায় গণহত্যা হবে? তারা একজনও গ্রেফতার হয়েছে মধুকল্পিতা? একদমই না, তাদের কাউকে গ্রেফতার হতে দেখা যাচ্ছেই না। উল্টে যিনি গ্রেফতার হয়েছেন, আমরা কিশলয় যা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি, মানে কতটা অমানবিক হতে পারে, তাকে ওষুধটা পর্যন্ত দেওয়া হচ্ছে না তার কাছে। তিনি তো খাবার খান না, তিনি তো প্রসাদ নেন, সেই প্রসাদও পৌঁছচ্ছে না। মানে কতটা অমানবিক হলে এই পর্যায়ে পৌঁছে যেতে পারে? জঙ্গি একটা সরকার, সেই জঙ্গি সরকারের জঙ্গি এলিমেন্ট তারা রাস্তায় দাঁড়িয়ে বলেছিল যে জবাই করা হবে ইসকন ভক্তদের। আমি মানুষদের কাছে আসবো আরো একবার, তার আগে শুনবো কিভাবে রাস্তায় দাঁড়িয়ে থ্রেট দেওয়া হয়। যাদের হওয়া উচিত ছিল গ্রেফতার, তারা ঘুরে বেড়াচ্ছে, আর যিনি শান্তিপূর্ণ আন্দোলন করেন তিনি আজ জেলে রয়েছেন। শুনুন। রংপুরে সমাবেশে যাচ্ছিলেন, জামাতে ইসলামরা বিভিন্নভাবে গালাগালি করতেছে, যে ভারতের দালাল বিভিন্নভাবে গালাগালি করতেছে, লাঠি নিয়ে আসছে। আমরা বললাম যে আমরা রংপুরে যাব, আমাদের উপর হামলা। ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে এদেশের জনগণ বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ জনমের শিকার হয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এদেশের ঘাটে, বন্দরে, রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে।
আমরা আপনাদেরকে দুটো বক্তব্য শোনালাম। প্রথমে একজন আক্রান্ত, তিনি বর্ণনা করছেন কিভাবে তাকে মারধর করা হয়েছে, আর তারপরেই শোনালাম সেই জবাই করার বার্তা যারা এখনো বাংলাদেশে হয়তো মাথা উঁচু করে ঘুরছে কিশলয়। গণহত্যা হবে বাংলাদেশের রাস্তায়, সেই গণহত্যা হচ্ছে। গতকাল শান্তিপূর্ণ আন্দোলনে সেই রকম ভাবেই অ্যাটাক হয়েছে, পরপর আক্রমণ হয়েছে। মানুষদার কাছে আরো একবার যাবো। মানুষদা, যেখানে দাঁড়িয়ে যারা গণহত্যা করার কথা বলছে, যারা ইসকনের এক একজন ভক্তকে ধরে ধরে জবাই কর চিৎকার করে বলছে মাইকে, তারা আজ ঘুরে বেড়াচ্ছে। গোটা বিশ্ব দেখছে না? গোটা বিশ্বের মানুষ এর বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই, প্রতিবাদ নিশ্চয়ই করবে। ইউনূস সরকার সেটা বুঝতে পারছে না। না, ইউনিট সরকার বুঝতে পারছে, কারণ এই পরিকল্পনাটা বেশ কিছুদিন আগেই নেওয়া হয়েছিল। মানে আমরা জানতাম যে নভেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত একটা গণহত্যার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে ইউনিট সরকারের পাশে কেউ নেই, এটা প্রথম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইউনিট সরকারের যারা উপদেষ্টা আছে তারা বুঝিয়েছেন যে ভারত থেকে 92টা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন বাংলাদেশে যায়। মানে শুধু পেঁয়াজ ডিম নয়, কিন্তু আদা কাঁচা লঙ্কা থেকে শুরু করে 92টা নিত্য প্রয়োজনীয় জিনিস। সেটা যদি 10 দিন বন্ধ করে দেওয়া হয়, এমনিতেই বাংলাদেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বিভিন্ন কলেজে ইউনিভার্সিটির অধ্যাপকরা আছে, তাদের আশঙ্কা যে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হবে। 1 মাসের মধ্যে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হবে। মানুষদা, একদম সময় কম আমাদের এখানে, আমাদের একদম এই জায়গায় শেষ করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যারা জবাই করার কথা বলে মধুকল্পিতা, তারা রাস্তায় ঘুরে বেড়ায়, এবং যারা শান্তিপূর্ণ আন্দোলন করে তাদেরকে জেলে পুরে খেতে পর্যন্ত দেওয়া হয় না। এরকম একটি দেশ একেবারে, এবং সেই দেশ হয়তো ভেবেছিল তারা মোক্ষম চালটা চেলে দিয়েছেন, কিন্তু না, এটাতে যে তাদের পায়ের তলার মাটিটা একেবারে নড়বড়ে হয়ে গেছে সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে সেই দেশের নিরাপত্তা ব্যবস্থাটা দেখলে পরে। আজকের মতো চারদার খবর আমরা এখানেই শেষ করছি। এরপরেই দেখুন হাওয়া কেমন শুভ্রাংশুর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।